একটা লোক আসলো, বলল যে হ্যাঁ মারুফ এখানে আছে। তখন ওই সাইড দিয়েই হাতাইয়া এই টাইনে ধরে আরেকজন বের করে, তখন আমার সন্তানটা শুয়ে রয়েছে ভাই। আমার সন্তানটা ওয়ালের পাশে, জীবনে আমার সন্তানটা আমি কষ্ট দিই রে। আমার সন্তানটা 7 মাসের বয়সে আমি ঢাকা নিয়ে এসেছি। আমি ঢাকা বসে এই সন্তানকে আমি বড় করছি, ভালো স্কুলে পড়াইছি, জীবনে কষ্ট দেই নাই। প্রথম সন্তান আমার, সেই সন্তানটা আমার দেখতেছি রক্তে ভেজা, ওর গেঞ্জি শার্ট ওই সাইডে পড়ে রয়েছে ভাই। আমি বললাম আমার সন্তানটাকে আমাকে বের করে দেন, আমার সন্তানটাকে আমি একটু স্ট্রাকচার আমি এক পাশে রাখি। ওরা বললো যে ওরা ওই বললো কি বের হন, আপনি এখান থেকে বের হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শহীদ মারুফের গর্বিত পিতা। জি। দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা যদি একটু আমরা জেনে নিই। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, শহীদ মারুফের বাবা। আপনি যখন জানতে পারলেন, প্রথম ফোনটা গেল কার কাছ থেকে, আমি এটা একটু জানতে চাই। আমি ওর বিষয়ে বিকাল, হ্যাঁ ও বাসায় ছিল শুক্রবার দিন নামাজের শেষে। ও নামাজের শেষে আসলো বাসায়, আসার পর একসাথে খাওয়া দাওয়া করছি। তো আমরা, ওর মা, ওর 2 ভাই, আমি, এরা খাওয়া দাওয়া করতেছি। তো তখন ও আমাকে বলল যে আব্বা আজকে রাস্তায় খুব গোলাগুলি চলতেছে। তো আমি বলছি তাহলে রাস্তার অবস্থা ভালো না, টিভি দেখতেছি, তুমি আর যাইও না। তো ওরা 2 ভাই ক্রিকেট খেলতেছে ঘরে বসে খাওয়া দাওয়ার পরে। তো আপনার এক ভাই আরেক ভাই বলতেছে যে ইমরান তো জুতা জোড়া আমাকে দে। তো ওর চামড়ার জুতা, তো ওই সকালবেলা থেকে চামড়া জুতা দিয়ে মনে হয় হয়তো পুলিশ লড়ানি দিছে, তো ওই চামড়া জুতা দিয়ে ও হয়তো দৌড়াতে পারতেছে না। তো এখনও বলতে ওর স্লিপার জুতা, তো ওই স্লিপার জুতা দিয়ে আপনার দৌড়াতে পারবে। এখন ওই জুতা নিয়ে 2 ভাই কারাগারি। তো আমি বলতেছি, একটু রাগি হয়ে গেলাম যে এই জুতা নিয়ে কারাগারি করতেছো। পরে এক সময় ওই ছোটো ভাই সরে গেল, পরে ও ওই মাঝখানে জুতা নিয়ে ও ঠিক আপনার 4টার দিকে ঘর থেকে বের হলো। 4টার দিকে ঘর থেকে বের হলো, রাস্তায় গেল ব্র্যাক ইউনিভার্সিটি। তো ওর মা আবার ঠিক আপনার 5টার দিকে উঠলো, ওঠার পরে ফোন দিল, মারুফ তুমি কোথায়? বলতেছে আমি 4 নম্বর রোডের মাথায় মা। তখন ওই হেলিকপ্টার যাওয়া ধরছিল, তোর মা আবার ছাদের উপরে আবার কিছু গাছের পরিচর্যা করতেছে, তখন হেলিকপ্টার দেখতেছে। তখনও বলছে মারুফ তুমি কোথায়? বললো আমি 4 নম্বর রোডের মাথায়। কবে হেলিকপ্টার উঠতেছে, হ্যাঁ গুলি দেখতেছি, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আবার বাসা কাছে। তো গুলি দেখলাম কি ছড়লো উপর থেকে, তুমি বাসায় আসো? না ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না, আমি 4 নম্বর রোডে বন্ধু বান্ধবের সাথে আছি। বিকেল 5টার দিকে মায়ের সাথে লাস্ট কথা, ওটাই শেষ কথা ছিল মনে হয়। হ্যাঁ ওইটাই শেষ কথা। তো পরে তারপর আপনার গেল আস্তে আস্তে হাইটে, ওই বন্ধুদের সামনে হাইটে গেল, ওই যে আপনার বাড্ডা থানা ব্র্যাক ইউনিভার্সিটির একটু সামনে। তো ওখানে গিয়ে ঠিক আমি আবার বাসায় উইঠে আবার নামাজটা পড়েই এর মধ্যে আমাকে ওর মাকেই ফোন দিল প্রথম, মাকে আর পায় না। পরে ওর মামাও সাথে ছিল, ওর মামার নাম ফয়সাল, ওর সাথে ছিল। ওর মামা বলল কি ভাইয়া মারুফের গায়ে গুলি লাগছে। আচ্ছা, মানে ওই ফোন থেকে, হ্যাঁ মারুফের ফোন থেকে ফোন, হ্যাঁ মারুফের মধ্যে কি না ওর মামার ফোন, হ্যাঁ আমাকে ফোন দিচ্ছে যে ভাইয়া মারুফের গায়ে গুলি লাগছে। তা বললাম তোমরা কোথায় আছো? বললো যে আমরা এই বাড্ডা থানার সামনে আছি, মেরুলের সামনে, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। দ্রুত গেলাম। তো পরে ওরা নিয়ে গেল এমজেডে গেল। এমজেড থেকে বললো দ্রুত হাসপাতালে নিয়ে যান, ঢাকা মেডিকেল নিয়ে যান, এর অবস্থা ভালো না। আমি ও পিছে দৌড়াচ্ছি। কোথায় লাগছিল? গুলিটা লাগছিল এই যে ডান পাশে, এই যে কোমরের নিচে লাগছিল, কিডনি বরাবর লাগছিল। তো পরে লাস্টে ওখান থেকে নিয়ে গেল ঢাকা মেডিকেলে। আমি আবার কি করলাম, তখন তো অবস্থা রাস্তাঘাট, আমি অতটা রাস্তাঘাট বের হইনি। তো দেখলাম যে অন্ধকার রাস্তা, তখন সন্ধ্যা ঘুরাই আছে। পরে আমি বললো কি ঢাকা মেডিকেল আসেন। আমি গেলাম আপনার পুলিশ প্লাজার সামনে গিয়ে ওখানে হাইটে দৌড়ে গেছি। তো ওখানে দৌড়ে গেছি, আপনার করলাম, আপনার রিস্কা যাবে না। তো আমার বয়সী আমি তার পাওটা জড়াই ধরছি যে আমাকে একটু ঢাকা মেডিকেল নিয়ে যায়। না ওদিকে গোলাগুলি চলতেছে, আমি ওদিকে যাব না। আপনার তো পাশে আর এক ইয়ং জেনারেশন একটা ছেলে, উনি রিক্সা চালায়, উনি বললো কি আঙ্কেল আপনি আমার গাড়িতে আসেন,
দেখি কি হয়। তো উনি আমাকে নিয়ে গেল, ঢাকা মেডিকেল গেলাম। ঢাকা মেডিকেল গিয়ে আমি গেটে ঢুকতে পারি নাই। ঢাকা মেডিকেল বড় গেটটা আছে না, জি, জি, ঢুকতে পারি। emergency। এর মধ্যেই ওর মামা ফোন দিয়ে বলছে যে ভাইয়া কই আপনি, তাড়াতাড়ি আসেন। তো আমি দূরে গেলাম ঢাকা মেডিকেল। তো আমাকে বলে নাই তখনও যে ও নাই। আমি আপনার আগেই তো নিয়ে হ্যাঁ ওর মামা নিয়ে হ্যাঁ গিয়েছিল যাই, তো পরে আমি যখন আমার সরাসরি ওই যেখানে ডেথ সার্টিফিকেট দেয় না জি, জি। ইমার্জেন্সিতে, সরাসরি ওখানে হ্যাঁ নিয়ে সেখানে আমাকে নিয়ে গেল। আমি কই এখানে আসলে কেন? পরে বলে এই পেপারটা সাইন দে। তো ওটার মধ্যে লেখাই আছে যে ডেথ সার্টিফিকেট একটু লেখা আছে মেডিকেলে। তো আমি যখন ওখানে সাইন করতে বলে, কেন আমি এখানে সাইন করব? আমি কেন এখানে সাইন করব? আমার সন্তান কোথায়? জি আমি বললাম আমার সন্তানটাকে আমি ঠিক 3টা বাজে খাওয়া দাওয়া করছি, আমার সন্তান কোথায়? আমাকে এখানে কেন সাইন করতে বলতেছে? আমি কেন সাইন করব? আমার সন্তান দেখতে চাই। আমি এত কষ্ট করে আসছি, আমার সেই সন্তানটাকে তারা দেখতে দিল না। তারা নিয়ে কোথায় নিয়ে রাখছে আমি জানি না। আমাকে বলে এই তখন তো অনেক আসা যাওয়া করতেছে, আমাকে বলে এইটা সাইন করেন। আমি তখন সাইন করে দিছি। পরে সাইন করার পরে দেখলাম আমি সন্তানটাকে দেখব। পরে আমাকে নিয়ে গেল যেখানে অনেকগুলো রাস্তা লাগে না, জি, ওই যে ইয়াতে পাশে একটা রুম ছিল, সেখানে যাই দেখি যে অনেক অনেক কেউ প্রায় কত 150 বডি এরকমের লাশ পড়ে রয়েছে। কারো সঙ্গে 150 সন্তান পড়ে রয়েছে, রক্ত ওই ফ্লোরটা একদম ভিজে, একদম বোঝা যায় চুপচুপ হয়ে রয়েছে রক্তে, ব্লাড। তো পরে দেখার পরে আমি এখন আমার ওই টাইমটার মধ্যেই কি হইলো, আরো আমার ছেলেটা 3জন নিচে পড়ে গেছে এই এই আধা ঘন্টার মধ্যে। তখন আমি আমার ওই রুমে খুঁজতেছি, আমার 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 মারুফকে তো পাচ্ছি না। আমার ওর মামা, যে ওর মামা বলে এই রুমেই তো রাখলাম। তখন এই একটা লোক আসলো, বললো যে হ্যাঁ মারুফ এখানে আছে। তখন ওই সাইড দিয়েই হাতাইয়া এই টাইনে ধরে আরেকজন বের করে, তখন আমার সন্তানটা শুয়ে রয়েছে। ভাই আমার সন্তানটা ওয়ালের পাশে, জীবনে আমার সন্তানটা আমি কষ্ট দিই রে। আমার সন্তানটা 7 মাসের বয়সে আমি ঢাকা নিয়ে এসেছি। আমার সন্তানটা 7 মাস আমি ঢাকা নিয়ে এসেছি। আমি ঢাকা বসে এই সন্তানকে আমি বড় করছি, ভালো স্কুলে পড়াইছি, ভালো স্কুলে পড়াইছি, জীবনে কষ্ট দেই নাই। প্রথম সন্তান আমার, সেই সন্তানটা আমার দেখতেছি রক্তে ভেজা, ওর গেঞ্জি শার্ট ওই সাইডে পড়ে রয়েছে। ভাই আমি বললাম আমার সন্তানটাকে আমাকে বের করে দেন, আমার সন্তানটাকে আমি একটু স্ট্রাকচার আমি এক পাশে রাখি। ওরা বললো যে ওরা ওই বললো কি বের হন, আপনি এখান থেকে বের হন। আর হইছে আপনার সন্তান দেখা হয়েছে না, আপনি বের হন। বের হয়েছি, বের হয়ে করলাম আমার সন্তান আমি নিয়ে যাব, আমি থাকবো না এই ঢাকা, এই থাকবো না। তখন আমি এখন এই বললাম যে ভাই আমার সন্তানটাকে এখন দ্রুত নিয়ে যাওয়ার কি ব্যবস্থা আছে? বললো কি আপনি একটা কাজ করেন, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন। কোথায় কোনো পুলিশ ক্লিয়ারেন্স? আমি কেউ জীবনে এগুলো তো ফেস করি নাই। বাড্ডা যেখানে মারা গেছে গুলি খাইছে সেখানে পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছে। দৌড়েই আসলাম ওই রাইতে বাড্ডা থানায়। হ্যাঁ বাড্ডা থানায় ওসি সাহেব দেই বসা, ঢাকা মেডিকেল থেকে আবার হ্যাঁ বাড্ডা থানায় আসছি। ওসি সাহেব বসা, ওসি সাহেব বললাম যে স্যার আমার ছেলে তো এই বাড্ডা বটগাছের সামনে গুলি খাইছে, আমার ছেলে এখন পুলিশ ক্লিয়ারেন্স দিলে আমার ছেলেটাকে দিবে। বললো আমাদের বাড্ডা থানার সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি, আপনি ভুল ভুল এরকম সারাদিনই কোনো বাড্ডা থানায় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে না, এরকম গুলি খায়নি, আপনাকে কিসের ক্লিয়ারেন্স দেবো? ওসি সাহেব না উনি দায় নেবেন, তাদের দায় আমার হত্যার দায় নেবে না। সব ঘটনা ঘটছে রামপুরা থানার থেকে, উনি বলতেছে উপর থেকে, ব্রিজের উপর থেকে। তখন আমি বললাম যে স্যার, তো উনি কোনোভাবেই ওসি যেখানে না বলতেছে তখন দারোগা কি করবে? তখন উনি আমার সাজেন দেন কালকে আইসেন আপনি। আবার সকালবেলা গেলাম এই, আর আপনার ছেলে পড়ে রইল। হ্যাঁ ছেলে ওই জায়গায় পড়ে রইল ঢাকা মেডিকেলে। তো আমরা আসলাম ওইভাবেই আসলাম ঢাকা মেডিকেল, আর কেউ নেই। রাতটা পার করলাম। একটু এখানে একটু থামতে চাই, সেটা হলো এই যে রাতটা পার করলেন, এই রাতের মধ্যে তারপরে তো ওর মাও জানতে পারলেন। হ্যাঁ ওর মা জানতে পারছেন। এই রাত তো একটা ভয়ঙ্কর রাত আপনাদের জন্য, জীবনে কল্পনাও করতে পারি নাই। যে ছেলেটা 3টার সময় আপনার বাড়িতে ছিল শুক্রবারে, জি
সেই ছেলের লাশ ফেস করলেন সন্ধ্যে 7টা-8টার দিকে ঢাকা মেডিকেলে। ছেলেটার খাবার খাচ্ছে, লোভ না দেখতেছি কতটুকু খাচ্ছে, 3টা বাজে একসাথে। এবং আর পিতা হিসাবে ছেলের ওই মানে মৃতদেহটা ওরকম একটা নোংরা জায়গায় পড়ে আছে, এটা তো আপনি সহ্য করতে পারছেন না। না, আপনি যত দ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনি আবার সেই ঢাকা মেডিকেল থেকে ছুটে আসলেন বাড্ডা থানায়, কিন্তু তৎকালীন সেই ওসি সাহেব দিল না, উনি দায় নিবে না। দায় নিবে না, আমার ছেলের আমার এখানে ঘরেই নেই, তার দায় সামনে নিবে না। কিছু। আপনাদেরকে বললো যে পরের দিন সকালে সরি, রামপুরা থানায় যেতে বলছিল। রামপুরা থানায়, এবং তারপরে সকাল হ্যাঁ। ওই রাতটা অপেক্ষা করতে হ্যাঁ, হবে। ওই সকালে আবার রামপুরা থানায় গেছি। রামপুরা পরের দিন সকালে হ্যাঁ, গেলেন। পরের দিন সকালে রামপুরা থানায় গেছি। রামপুরা থানায় বলতেছে যে যে না, মারুফ নামে তো আমরা কারোরে আমরা এরকমের করতে, এরকম কোনো ঘটনাই আমাদের তো, শুধু ওরা বলতেছে যে রামপুরা ব্রিজ থেকে এপার যে ঘটনাটা এইটা হলো আমাদের, ব্রিজের ওপার যদি ঘটনা দেয় ওইটা বাড্ডা থানার। আচ্ছা, আবার বাড্ডা থানায় গেলাম ওনার কথা শুনে, যে স্যার রামপুরা হেরা বলতেছে রামপুরা ব্রিজের এপার ওপার করতে করতে ওই 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 3 ঘন্টা। তখন একটা রামপুরা বাড্ডা থানায় একটা ওসি সাহেব একটা বললো কি, আপনি একটা কাজ করেন, আপনি শাহবাগ থানায় যান। যেগুলির দূরে দূরে যে ঘটনাগুলো ঘটে, তো শাহবাগ থানায় ক্লিয়ারেন্স দেয়। গেলাম শাহবাগ থানায় যাই বললাম যে স্যার এরকমের আমার ছেলে এরকমের এই ঢাকা মেডিকেল ক্লিয়ারেন্স দিচ্ছে না, তো আমাকে স্যার একটু ক্লিয়ারেন্স দেওয়ার ব্যবস্থা করে দেন। তখন ওরা বয় রাখলো অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে বয়ে দিয়েছি। বয়ার পরে বলতেছে কি, শোনেন, একটা অফিসার আসলো, বলল কি, শোনেন, আমরা এই ঢাকার বাহিরে, যেমন এই জেলার বাহিরে যে ঘটনাগুলো ঘটে, যদি কোনো মৃত্যু ঘটে, ওইটা তো ওই বাহিরের থানার পুলিশ আইসা তো দিতে পারে না, এইটা আমরা দেই, কিন্তু ডিএমপির মধ্যে যে ঘটনাটা ঘটবে এইটা আমরা দেব না, এইটা আমরা দেই না। আচ্ছা, আপনি বাড্ডা থানায় যান। আবার হ্যাঁ, আবার বাড্ডা থানায় আবার গেলাম। সেদিন তো দুপুর হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, পরের এই দিন 4টা বাজে। 4টা বেজে গেছে। 4টা বাজে। মানে পরের দিন, মানে 24 ঘন্টা পার হয়ে গেল এর মধ্যে। আবার দৌড়ে যে আবার ঢাকা মেডিকেলে গেছি, ওখানে একটা লোক দাঁড়া করে রাখছি, যেমন সন্তানটা ওখানে রাখছে। আমি এত তারা বললাম যে আমার সন্তানটা একটু বাইরে এনে রাখি, জি জি, আমার বাইরে এনে রাখি। তখন একজনে ওদিনও চলে গেল, মানে ক্লিয়ারেন্সটা না, পেলেন না, পেলাম না। সন্তানের হ্যাঁ। মৃতদেহটাও আপনি বুঝে পাচ্ছেন না। ওদিন পেলাম না। তারপর আমার ঠিক আপনার একজনে বুদ্ধি দিল কি, যে আপনি একটা কাজ করেন, আপনি এইভাবে সন্তান আপনার ক্লিয়ারেন্স পাবেন না, আপনি রামপুরা থানার পুলিশরা ক্লিয়ারেন্স দিচ্ছে, তো আমি রামপুরা থানার পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে, যাই বলবেন যে বেড়ার কাছে ঘটনা ঘটছে, আপনি একটু মিথ্যা কথা বলতে হবে। তা আমি তো আমার সন্তান নেব, আমি তো যেভাবেই পারি আমার সন্তান আমি এখানে নেবই। তো পরে আমি ওখানে ক্লিয়ারেন্স দিচ্ছে এক দারোগা, তো ওখানে গিয়ে বললাম যে স্যার আমার ওই বেড়ার পাশে শহীদ মারুফ হোসেন, তো স্যার উনি ওই ছাত্র ছিল, তো না ছাত্র বলিনি আমি, এই গেছে, তা ঠিক আছে। পরে উনি সব কিছু আমার ডিটেলস লিখে ঠেকে উনি চারটা যেমন 4টা ডেড বডির উনি ক্লিয়ারেন্স নেওয়ার জন্য ওই যেখানে রাখছি সেখানে যাবে। তো সেখানে যাবে, অনুপুল দারোগা গেল, যাইয়ে দেখলো আপনার এটা ঠিক 5টা 5:30টার দিকে ঘটনা। না ওদিনই, মানে ওই তো হ্যাঁ ওই দিনই 5টা 5:30, পরের দিন। হ্যাঁ পরের দিন 5টা 5:30টার দিকে ওই দারোগা কি করলো, 3টা দিছে ডেলিভারি। আচ্ছা, এখন আমার মারুফরে দিবে না, মারুফরে যেই হাতাইতে গেছে, এখন ওর তো জিন্সের প্যান্ট পরা ছিল, প্যান্ট ট্যান নাই। আর এমন একটা কি কব আপনার, আমি ওই রিস্কালাকে ধন্যবাদ, আমার ছেলেটাকে যখন আপনার ইয়াতে নিয়ে যায়, এমজেডে নিয়ে যায়, এমজেডে কিন্তু গস কাপড় ছিল না, এই যে ব্যান্ডিজ করে, তো একটা রিস্কালা একটা গামছা আমার ওই ছেলেটার এখানে বাইন্ধে দিয়েছিল, সেই গামছাটা ওখানেও দেখছি আমি। তো পরে লাস্টে আমি পুলিশ যখন দেখলো যে আমার ছেলে একদম হ্যামসাম স্মার্ট, তখন জিজ্ঞেস করলো আপনার ছেলে কি করে, আমি কই স্যার আমার ছেলে কলেজে। এখন সে হ্যাঁ, আপনার জবানবন্দি নিচ্ছে যে কি করে আপনার ছেলে, একজন মৃত সন্তানের বাবার কাছে। হ্যাঁ, সে আমাকে জবানবন্দি নিতেছে যে আমার ছেলে বডি ওই পরে রয়েছে, আর আমি এই, আর পুলিশ ওই বলতেছে আপনি ছেলে কি করে, আপনি কি করেন। পরে আমি আমার ছেলে কলেজের ছাত্র, 3য় বর্ষের ছাত্র ছিল। তো আমাকে উনি এইভাবে বলে যে এই আপনি আগে বলবেন না আপনার ছেলে ছাত্র। তো আমি কই স্যার আপনি তো আমার জিজ্ঞেস করেন নাই, আপনি আসেন। আমার ছেলেটা আর তখন দিল না, তখন আবার উনি ওনার টেবিলে গেল,
আচ্ছা, ওখানে ঢাকা মেডিকেলে। আমি আবার ওনার সাথে গেলাম। উনি আবার কি করছে, আমার দেশে ঢাকায় সব জায়গায় আমার ছেলের পিসের যে আছে ওইগুলি সব নিল। পরে বলল যে আজকে আর হবে না, আপনি আগামীকাল আইসেন। পরে ওদিন আর হইল না। পরের দিন আমি গেলাম, যাওয়ার পরে আমার পরের দিন আবার সকালবেলা গেছি। তো আমি স্যারে গেছি, স্যার আপনি একটু সকালে আসবেন, আমি সকালে আসবো। জি, হ্যাঁ, তো স্যারের রিকোয়েস্ট করছি, স্যারও শুনছে। তো স্যারে আবার ঠিক আপনার 8টার দিকে গেছে। তো যাওয়ার পরে আমিও গেছি। যাওয়ার পরে এখন ওই যেই জায়গায় আমার ছেলে রাখা ছিল, জি, জি, ওই জায়গায় প্রথম ফার্স্ট টাইমে গেছি, ওখানে আর নাই। আচ্ছা, আমার ছেলেকে আর পাচ্ছি না। এখন এখন তো হতাশ আরো, এখন তো কিছু পাচ্ছে না। আমি যার জন্য এত কষ্ট করলাম, এত দূর দৌড়ে আসলাম, আপনি চিন্তা করেন। একবার আমি হেঁটে ঢাকা মেডিকেল, গাড়ি পাই না, ঢাকা মেডিকেল গনে হেঁটে আমি 12টা পর্যন্ত দৌড়ে হাইটে আইছি, ওই রাইতে 11টার দিকে। আর আমার এই সন্তানটা এখন দেখতেছি না। আমি বললাম যে স্যার আমার সন্তানটা এখানে, আপনিও তো কাল দেখলেন। এখন ওই যারা বডি নিয়ে টানা নেয় এই জায়গায় ওই জায়গায় করে নেয়। এখন মূল বিষয়টা হলো, যখন যারা নেওয়া নেয় করে ওদের জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কালকে এখানে লাশগুলো অন্য অন্য জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, তাই এটা আমি জানি না কোথায় কোথায় নিয়ে গেছে। পরে আমি খুঁজতেছি, তো এখন এখানে খুঁজতেছি, কারণ ওই মর্গগুলো, ওই ঢাকা মেডিকেলের যে ফ্রিজগুলো আছে না, জি, জি, ওইগুলি খুঁজতেছি পুলিশ সহ। আমি খুঁজতেছি, তো আমার মর্গের সামনে একটা বড় ফ্রিজ আছে। আমাকে 3বার ওই ফ্রিজটা পুলিশ ঢুকাইছে আমার, 3বার। ওখানে পুরতে এই থাকে রাখা তো লাশগুলি, তো আমাকে চেক করতে বলতেছে। তো ওখানে এমনও লাশ আছে 6 মাসেরও, আচ্ছা, এককালে বিবিষ্ট আর কি, দেখতে খুব ভয়ঙ্কর। তো এখানেও আমাকে খুঁজতে বলতেছে। তা আমার ছেলে আমি চিনবো না। তৃতীয়বারের বেলায় উনি আমাকে বলতেছে, দারোগা বলতে, আপনার ছেলে আপনি চিনতে পারতেছেন না? উনি এখন অধৈর্য হয়ে গেছে জি, ওই পুলিশ। পরে লাস্টে এই ওখানে যখন হইল না, তখন আর পাচ্ছি না, এখানে ওখানে খুঁজতেছি। তখন আমার এক ভাই ছিল ওই যে ঢাকা মেডিকেলে, ওখানে দ্বারস্থ হই। ওখানে বললাম যে এই ঘটনা। তখন উনি আমাকে হেল্প করে। উনি বলল যে কালকে রাতে এই ওখানে যে বডিগুলো কোথায় কোথায় গেছে এইগুলি আমার দাও। তো ওই আল্লাহরে কি কুদরত, আল্লাহ ছিল সহায়, আমাদের পক্ষে ছিল। তখন উনি একটা নোট দিল যে অনেক অনেক হাসপাতালে ওখানে রাখার জায়গা নাই, জি, তো অনেক অনেক। তো পরে বলল যে মারুফ শুধু লেখাও, আপনার ওই শেখ হাসিনা বার্ন ইউনিট আছে না, ওখানে শুধু মারুফ নামে একজন লেখা আছে। তো এরকম একটা নিউজ পাইলো ওখান থেকে। আমরা দৌড়েই গেলাম একটা অ্যাম্বুলেন্স নিয়ে, এই আপনার শেখ হাসিনা বার্ন ইউনিট, সেখানে যাইয়ে দেখতেছি এখানে নিচে তো ফ্রিজ গ্রাউন্ড ফ্লোরে। তো ফ্রিজগুলো চেক করলাম। তো চেক করার পরে আপনার ওখানে ফ্রিজগুলো আবার এরকম এরকম থাক। তো আমি একটা বের করে, তো মাথাটা বের হয় প্রথম। জি, তো তো অলরেডি 2 দিন হয়ে গেছে না। তো এখন একজন বের করতেছে, আমি দেখতেছি যে আমার মারুফ কোথায়। তো বের করতেছি, আমি 20-22টা দেখছি এরকমের চেহার দিয়েও দেখতে হয়, তো উঁচা। তো দেখতে তো আমি 7 নম্বর যে ফ্রিজটা, ওই ফ্রিজটা একটু মার্ক করে নিছি যে আমার সন্তান তো একটু দাড়ি ছিল খোঁচা খোঁচা, তো ওইটা আমি মার্ক করে নিয়েছি। পরে আমি আরও দেখছি, তখন এটা প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে ওই দেখাটাও। পরে ওইটা আমি কইছি এটা পুরো বডিটা বের করেন তো। হ্যাঁ, তখন বের করার পরে আমার জানেন এমন একজন বাবা, আমার সন্তানের চেহারাটা দেখে আমার সন্তানকে চিনতে পারিনি। আমার সন্তানের এই পাও দেখে আমি আমার সন্তানটাকে চিনছি, এইটা আমার মারুফ, এইটা আমার মারুফ। আমার এই সন্তানের পরে আমি কই এইটাই আমার মারুফ। পায়ে কি চিহ্ন ছিল কোনো? আর পায়ে একটা জন্মের থেকে একটা চিহ্ন ছিল। আচ্ছা, তো ওইটা আমি দেখে চিনছি। আর ওই যে গামছাটা তো আগে এইভাবে ছিল, ওই যে সেই রিকশা হ্যাঁ, ভাই, সেই গামছাটা এইভাবে ছিল। তো ওই গামছাটা ওরা খুলে, ওখানে তো সংকীর্ণ জায়গা, তো ওরা কি করছে ওই গামছাটা খুলে হাতে বাঁধছে যেন হাতটা যেন একটা স্ট্রাকচারে 2টা বডি রাখে, একটা ওদিক ফিরে একটা এদিক ফিরে। আচ্ছা, তো আমি ওই গামছাটা, আমি শিওর আমার এই গামছাটাই আমার। পরে ওখান থেকে দেখে অ্যাম্বুলেন্সে, জানেন সবচেয়ে পৃথিবীতে, আগে বুঝতাম না যে সবচেয়ে পৃথিবীতে যদি কোনো কিছু যদি
ওয়েট ভারী কোনো জিনিস থেকে থাকে, তা হইলো যে সন্তানের লাশ বাবার কাঁধে। এতদিন বুঝতাম না, তখন আমাকে তারা বলতেছে, আমার ওই অর্ধগলিত সন্তানটাকে বলতেছে আমাকে, তারা তো ধরে না কেউ, আমাকে ওই ফ্রিজ থেকে এনে অ্যাম্বুলেন্সে, আমি কিভাবে একলা সম্ভব? তখন আমি এরে ডাকতেছি, ওরে ডাকতেছি, এখানে ডাকতেছি, ভাই আমাকে একটু হেল্প করেন না। পরে এই হাসপাতালে আমি ওই সময় ওই যে যারা এডি করে এদের কিছু আমি সাথে সাথে কইছি, তো দেখেছি আমি, ভাইয়া বকশিস দেবো আপনাদের, আমার সন্তানটা নাকি একটু ধরেন আমার সাথে। তখন আমি আমার ছেলেটার বুকটা, এই মাথাটা এইভাবে ধরে আমি পাও দুজন ধরে, তারপর আমার সন্তানটাকে আমি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা মেডিকেলে নিছি। ঢাকা মেডিকেল ওই যে ভাইয়ে যে আমাকে হেল্প করছে, উনি সাথে সাথে ওখানে দাঁড়ানো ছিল। উনি বলছে যে এটা আমার ভাইস্তা হয়, একে তাড়াতাড়ি পোস্টমর্টম করতে হবে। তো সিরিয়াল আমার 40 জনের পিছনে ছিলাম। তো ওই পোস্টমর্টম ওই সিরিয়াল থাকলেও আমার ছেলেটাকে আরও 3 দিন লাগতো, কারণ একটা পোস্টমর্টমে সময় লাগে অনেক। তো তখন তার সহযোগিতায় আমি আমার সন্তানটাকে সাথে সাথেই পোস্টমর্টম করে, প্রায় আপনার 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় পোস্টমর্টম। তৃতীয় দিন চলতেছে। হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে। পরে আমি আমার সন্তানটাকে এই পোস্টমর্টম করে তারপর গোসল করে ওখানে বাড্ডা নিয়ে এসে সেম আমি যেভাবে আমার সন্তানটাকে চিনতে পারি না, বাসায় না, ওর মাকে নিয়ে দেখাইছে, ও মা বলতেছে আমার সন্তান এটা না। আমাকে বলতেছে, ওর মা বলতেছে, জানেন এটা আমার সন্তান হতেই পারে না, আমার সন্তানকে এভাবে নাকি? আমার সন্তান সুটাম দেহের সন্তান ছিল, আমার ছেলে স্মার্ট ছিল, আমার ছেলে এইভাবে থাকবে কেন? ওকে বুঝাইতেই পারতেছি না। তখন হঠাৎ করে মনে কাজ করতেছে না তো মাথায়, মানুষ আর মানুষ। তখন আমি যখন ওই গোসল যখন রাখছে একটা ইয়ের ভিতরে, তখন ওর মারে বলছি, সন্তানকে তো চিনো নাই? না, ও তো আমার সাথে পুরো বাকবিজ্ঞান লাগাই দিয়েছে যে না, এটা আমার সন্তান না। তখন ওরে আবার কই চল আমার সাথে। পরে আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওর পাওটা খুলি। জানেন, পাওটা খোলার পরে ওর মারা রাখতে পারি না, ধরে ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে মাটি দিছি। মাটি দেওয়ার পরে বাড্ডা কবরস্থানে মাটি দিছি। মাটি দেওয়ার পরে এই ডিজে ভাই ফোন দিল রাত 12টার দিকে। ফোন দিছে যে আমাকে বলল, আপনার ছেলে আন্দোলন করতে গেছিল, আপনি তো দেশ বিরোধী কাজ করছেন, তো আপনার ছেলেকে কেন পাঠাইছেন? আজকে সরকার এই ব্যবস্থা আছে। তবে পরে আমি বলছি, শোনেন, ওদিন ফোন দিছে, তারপরে আবার দিছে। পরে বলছে সাংবাদিক যে যায়, আপনি বললেন যে রোডে কোনো হয়তো ঘটনা ঘটছে বা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমাকে বুঝায়। পরে আমি বললাম ওনাকে, স্যার আপনি আমার ছেলের পোস্টমর্টম রিপোর্ট আছে গানশট ইনজুরি, আপনি বলতেছেন আমাকে পোস্টমর্টম, কেউ বিশ্বাস করবে? এই রোড অ্যাক্সিডেন্ট, আপনি কি করেন? আমি ইভেন্টের কাজ বলবেন, ইভেন্টের কাজে গেছিল, পরে রোডে অ্যাক্সিডেন্ট করছে, এইবার আপনি বাবা বললে আপনি বিশ্বাস করবে মানুষ। পরে আমি পরে ওই কথাটা বললাম যে আমার পোস্টমর্টম আসলো গানশট ইনজুরি, আপনি বলতেছেন এটা কেউ বিশ্বাস করে? তারপর পরদিনই আরটিভি গেল। আইটিভি যাওয়ার পরে একটু ওদের কাছে ব্যাপারটা খুলে বললাম। ওরা বলছে, দেখেন এখন তো তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, তখন বলছে ঠিক আছে, আপনাকে যদি এইভাবে বলে থাকে তো একটু ঘুরাই পুরাই বলেন যে বিল আনতে গেছিল, সেখানে আন্দোলনের মুখে চাপে পড়ে কিছুটা ঘটছে আর কি, আমি অতটা দেখিনি শুনিনি। তখন আইটিভির এই নিউজটা দিছিলাম, দেওয়ার পরে দ্বিতীয়বার আইটিভি আবার সুন্দর করে ওই কথাটা পরে উনি আর করতে পারে না, পরে আবার ওইটার অফ করে আবার সুন্দর একটা নিউজ নিয়ে গেছিল। তো পরে আমি ওই আপনার গেল, তো পরে ওই যে আপনার ডিজে ভাই যে ফোন দেয়, তো আমাকে দেশদ্রোহী বলতেছে, আমাকে বলতেছে যে আমি এই দেশের এখন ইস্যু করে দিতেছি। পরে আমি বলছি, শোনেন, রাত বাজে 1টা, আপনি এখন ফোন দিয়েছেন, আমার ঘরে 5 জন লোক ছিল, এখন আছে 4 জন, আপনি যদি বারবার আমাকে ডিস্টার্ব করেন তাহলে একটা মেজর কারি বেশি দাম না। এই আপনার ফোনের পরেই আমরা এখানে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা ওই একটা মেজর কারি দিয়ে সুইসাইড করতে গেলে আর সময় লাগবে না, এমনি তো শেষ, আপনি আর কি শেষ করবেন আমাকে? পরে উনি আমাকে যখন এরকম ভাবে একটু কথা বলছি, একটু রাগ হয়ে বলছিলাম ওনার কাছে, উনি যে অফিসার হোক না হোক
তখন উনি আমাকে বলছে, এই আপনি একটু থামেন, আপনাকে ওইভাবে বলিনি, শোনেন আপনাদের শেখ হাসিনা বলছে সহযোগিতা করবে, আপনাদের সহযোগিতা করবে, তদরূপ আপনারা হারিয়ে গেলে আপনার মিডিয়াতে আর ই করেন না, বলেন না, সত্যি ঘটনাটা বলেন না। এরপরেই কিন্তু এই যে 26শে জুলাই না জানি কত জুলাইতে জানি এই যে আবু সাইদ তারপর এদের একদল নিয়ে গেছে, এই আমাকেও চেষ্টা করছিল, কিন্তু আমি যাই না, ওর টাকা লাগবে না, ওর টাকা একটা রক্তে রঞ্জিত এই 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 বাংলাদেশ রক্তে লাল করা, ওর টাকা নিয়ে আমি কেন চলবো, আমি যাইনি। আমি ওই 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 অনুষ্ঠানে আমি অনেক 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 প্রেশার দিছিল আমাকে যাওয়ার জন্য, ওই সঞ্চয়পত্র দিছিল 7 লাখ টাকা করে প্রত্যেক, তো আমি যাইনি। আমি না যাওয়ার পরে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর তো ইনশাল্লাহ আমাদের 5 তারিখ চলে আসলো, 5ই আগস্ট আমাদের মধ্যে একটা সুন্দর দিন আমার উপহার দিল। 5 তারিখের আগ পর্যন্ত আরো কোনো প্রেশার এসেছিল কিনা? আপনি ডিজিএফআই এর কথাই বলেছেন। এটা তো গেল ডিজিএফআই, কিন্তু এলাকার একটা প্রেশার ছিল। কিরকম? আমি আমার একটু মানুষ ছেলে সন্তান বা কেউ যদি আত্মীয় স্বজন থেকে যায় চলে একটু দোয়া দরুদের ব্যবস্থা করে, বাট ওইটা আমাকে করতে দিবে না এরকম ভাবে। তো আমি একটু আমি কি করব এখানে, আমার পিছে আবার মাঝে মাঝে দেখি যে আমার বাসার সামনে অপরিচিত কিছু লোকজন আসে, ঘোরাঘুরি করে, আবার বাইরের লোকের কাছে জিজ্ঞেস করে, বাইরে যারা আশেপাশে আমাকে বলতেছে, আমার পাশে একজন থাকে, তো ওনাকে বলতেছে ইদ্রিস ভাই আপনার খোঁজ খবর নিল আমাদের কাছে। তো এই যে একটা আতঙ্কে ছিলাম ওই সময়, যে চিন্তা করলাম যে না, আপনার এত রক্তের বিনিময়ে যেহেতু শেখ হাসিনা একটু তার জায়গায় একটু সরে নাই, তদ্রূপ এই দেশ আর ভালোভাবে মনে হয় না। এই 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 মানুষ মারার পরও একটা মানুষ একটা অনুশোচনা তার ভিতরে কোনো কিছু কাজ করে না, যে আমি এত হত্যা করলাম, এত এত বাবা এত মার বুক খালি করলাম, তারপর তার ভিতরে একটু আসবে না, না তার ভিতরে এরকম কোনো কিছু নেই, বরঞ্চ উনি আরো আরো কিছু লোকের উপরে দায় দিচ্ছে, বিভিন্ন রকমের নাটক সাজাচ্ছে, বিভিন্ন রকম নাটক সাজাচ্ছে। দেখেন আমাদের দেশে 5 তারিখের পরে সুন্দরী মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ। জি, আমি 5 তারিখের পরে যাব। আপনি একদম 5 তারিখ ঠিক তখন কোথায় ছিলেন 5 তারিখে, যখন আপনি জানলেন যে হাসিনা সহ সব সদল বল পালিয়ে গেছে? ওই টাইমে কই ছিলেন আপনি? 5 তারিখের পরে যে সময় আমরা শুনতে পারছি যে টিভিতে নিউজ দেখতেছি যে সেনাপ্রধান বক্তব্য দেবে, তখন ঘরে গনেই মারুফের মা, আমি আর 2 ভাই নিয়ে চলে আসলাম। কোথায়? এই যে আপনার ইউলুপটা আছে না, সেম ইউলুপের কাছে। তখন দেখলাম যে অধিকগণে উত্তরাগণে যে একটা যে মানুষের ঢল আসছে, ওটা দেখতেছি আর বুকটা আপনার ভরে যাচ্ছে যে আজকে একটা কিছু হবে, আজকে একটু স্বাধীনতার ঘ্রাণ কিছু পাবো। আমরা তো মুক্তিযোদ্ধা দেখি নাই, আর দেখার সৌভাগ্য হয় না, ওই সময় তো হয়তো জন্মই হয় না, কিন্তু সন্তান হারিয়েছে। হ্যাঁ, সন্তান হারিয়েছে। তো আজকে এই এত সন্তান হারানোর পরে আজকে কিছু একটা পাবো ইনশাল্লাহ। তখন ঠিক আমি 3:30 4টার দিকেই শুনলাম যে শেখ হাসিনা পলাইছে। তখন আমি ওর মা মারুফের মা, ওর ভাই দিকে তাকাইয়ে বললাম যে বাবা আজকে আমরা স্বাধীন, আজকে আমরা স্বাধীন। তখন আর রাস্তায় আমরা ওই দিন, তখন তো আবার ওই যে আপনার থানার সামনে, বাড্ডা থানার সামনে এলোপাতালি গুলি করতেছে, তখনও গুলি চলতেছে এলোপাতালি। তখন আমরা ওখানে চেপেছিলাম, তো ওখানে আমরা অনেকক্ষণ ওই লোক, ওই ঢল, ওই মানুষের, যে আমি মনে মনে ভাবি যে মারুফ দেখো, মারুফ তোমার জন্য আছে কত লোক হাঁটতেছে, গাড়ি না তো, মানুষ হাঁটতেছে। আপনার আপনার টঙ্গীর থেকে শুরু করছে, এদিক দিয়ে আপনার আপনার বঙ্গভবন যে শেষ করছে, মানুষ হাইটে আইছে। মারুফ দেখো মারুফ। তো পরে আপনার দেখার পরে সুন্দর করে তারপর চিন্তা করলাম, তারপর আসলো, তারপর তো এই ইন্টারিম গভর্নমেন্ট ইউনিট সরকার আসলো, আমাদের যথেষ্ট হেল্প করছে শহীদ পরিবার। হ্যাঁ, আমাদের যা যা দরকার দিচ্ছে, আপনার কবরস্থান, আপনার স্থায়ীকরণের ব্যাপারে, পাকাকরণের ব্যাপারে, এগুলি মোটামুটি ইনশাল্লাহ ভালোই কাছে। তবে আমার একটা শহীদ পরিবার, শহীদের বাবার চাওয়া, এই দেশের চাওয়া কিছুই নেই আমার কথা হলো দেশটা ভালো চলুক। এই যে আব্দুল হাদি
জি, শহীদ হ্যাঁ, ওসমান হাদি। ওসমান হাদি। এই যে ওসমান হাদি চলে গেল আমাদের সামনে, আপনার 1000 লোক দিয়েও, আপনার 1000 শহীদ দিয়েও তার সাথে তুলনা করতে পারবেন না। আমরা মনে করছি এই যে 1400 লোক শহীদ হয়েছে, 30,000 লোক আহত হয়েছে, এই এটা একজন শহীদের বাবা হিসেবে আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি, আপনি তো সন্তান হারিয়েছেন, আমি বলছি, তারপরেও আপনি ওসমান হাদিকে এগিয়ে রাখছেন। হ্যাঁ ওই ওই ওর সাথে মিলাতে পারবেন না। তো আজকে এই বাংলাদেশের চক্রান্তে, ইন্ডিয়ার চক্রান্তে এই আজকে ওসমান হাদিকে মেরে ফেলা হলো। আচ্ছা, আমরা এরপরে আইনি যে ব্যবস্থাপনা, মানে আপনার সন্তান হত্যাকারী হিসেবে প্রধান আসামি কারা অফিসিয়াল? প্রধান আসামি আমার শোনেন, আমার সন্তান তো চলেই গেছে, জি, তো ওটা তো আর ফিরিয়ে আনতে পারবো না। তো আমার প্রথম থেকেই একটুই ছিল যে আমি কোনো নিরপরাধ, হ্যাঁ, যে এদের কোনো কেউ যেন ফেসে না যায়, ওদিকে খুব দৃষ্টি রাখছি। তখন আমার প্রকাশ্য শেখ হাসিনা আপনার ভিডিও কলে কন, অডিও কলে কন, উনি হত্যার হুমকি দিছে, বা এই যে আজকে দেখা যায় এই আপনার বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র উনি চালানোর জন্য নির্দেশ দিয়েছে। তো তখন শেখ হাসিনাকে প্রধান আসামি বানিয়ে আপনার অনলি 27 জন আসামি করেছি। যে আমাদের এই রামপুরা বাড্ডার মধ্যে যারা যারা একটা বিচার হয়েছে, এই যে মশিউর রহমান আপনার ওসি রামপুরা থানার, ওনার বিচারটা হয়েছে। আর দ্বিতীয় আর একটা বিচার এই যে আপনার 2 দিন আগে, কালকে আমাদের রেকর্ডের 2 দিন আগে, এই যে হাসানুল হক ইনু, আচ্ছা, উনি কিন্তু মারুফি মামলার আসামি। তো আজকে আমি ওনার অনেকগুলো হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তার মাত্র আমরা যেটা দেখলাম যে 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, যেটা 30 বছর হওয়ার কথা, সেটাকে নাকি 10 বছর করা হয়েছে। আপনি চিন্তা করেন, আপনার কুষ্টিয়ার 6টা মার্ডার আসামি, হুকুমের আসামি, প্লাস হইলো 8টা মামলা, হত্যা মামলা। তো সেই লোকের যদি 10 বছর সাজা দেয় এই বাংলাদেশে, তাহলে মানুষ আর কি বিচার আশা করবে এই ট্রাইব্যুনাল থেকে? আচ্ছা, এই শহীদ প্রেমীরা ওই ট্রাইব্যুনাল থেকে দেখেন, আপনার এই প্রায় আমার 1000-এর উপরে মামলা, 1000 উপরে মামলা, 1000 উপরে মামলা যদি 2 জন করেও যদি আসামি হয়, তাহলে 2000 আসামি। জি, ঠিক মতো 100 আসামি ধরছে কিনা সন্দেহ আছে, 100 আসামি অ্যারেস্ট হয়েছে কিনা সন্দেহ আছে। বিচার নিয়ে খুব সন্তুষ্ট না, কারণ এই বিচার কি পাবো এই দেশের কাছে আমরা কিচ্ছু আশা করতে পারতেছি না। বর্তমান যেই, অর্থাৎ এই শহীদদের আত্মদানের কারণেই, বা এই যে পিতৃহারা একজন পিতা, আপনি সন্তানহারা একজন পিতা আপনি বসে আছেন, এসবের উপর ভিত্তি করেই বা এই সিঁড়ি বেয়েই তো আমাদের এই নতুন বাংলাদেশ, তারপরে পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে সরকার ব্যবস্থা, অর্থাৎ ভোট হলো, তারপর নতুন একটা সরকার কিন্তু চলে এসেছে, সরকারি দল, বিরোধী দল সংসদে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। একজন শহীদের পিতা হিসাবে যা কিছু চলছে, আপনি কি সন্তুষ্ট? একদম যদি মন থেকে বলেন। মন থেকে সন্তুষ্ট না। কি পেলাম আমরা? এই এত রক্তের বিনিময়ে কি পেলাম আমরা? আজকে এই রানিসা হত্যা, এটা মিডিয়া আছে, বাস এটা মোটামুটি দ্রুত হয়ে গেছে। এরকম হাজারো, কার্যকর হয়নি, যদিও এখনো কার্যকর হয়নি, হাজারো রানিচা এই আড়ালে, ক্যামেরার আড়ালে আছে, তাদের বিচার কোথায়? আচ্ছা, তারপর হইল গিয়ে আপনার এই যে জুলাই আন্দোলন যারা আহত, এই যে চক্ষু নাই, হ্যাঁ, আমারই তো ছেলে সন্তানরা, তারা তো একটু বেঁচে দেয়, তাদের জন্য কি করছে সরকার? তাদের জন্য কি করছে? আজকে তাদের জন্য বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে। হ্যাঁ, ওই যে আপনার একটা দেখলাম আমি, একটা নিউজে আপনার বিএনপির বলল যে আমরা এখন কথা বললেও আমাদের দোষ, বলে না কানতে কানতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একবার বলল যে এই 5 তারিখের আগে আওয়ামী লীগের। তো আজকে এই 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 দেশটা, এই সিস্টেমটা আইনে দিছে কেটা? তোমাদের এই যে আজকে শান্তির মধ্যে থাকতে, যে এটা আইনে দিছে কারা? এই জুলাই যোদ্ধারা, এই শহীদরা। আজকে তাদের যদি ভুলে যায়, ওই যে আল্লাহ আছেন উপর একজন, ওই আল্লাহ এর বিচার আজ হোক কাল করবে। কিন্তু যদি এদের যেভাবে দেখতেছে, যেভাবে হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। আচ্ছা, ও কি খেতে পছন্দ করতো? প্রিয় খাবার? আপনার সাথে, বাবার সাথে সন্তানের অনেক স্মৃতি থাকে।
সেটা মূল মানে কথা কি? টিপিক্যাল সন্তানের সম্পর্কটাও থাকে অনেক সময়। সন্তান ভয় পায় এরকম বাবাও আমাদের যেমন আছে, বন্ধুর মতো আচরণ আছে। আবার সন্তানের জন্য বাবা সবসময় করে যাচ্ছে, তার লালন পালনের জন্য সবকিছু করে যাচ্ছে। আপনার সন্তানটাকে আপনি ছোট থেকে বড় করেছেন, একটা প্রত্যাশা ছিল সে অনেক বড় কেউ হবে, বড় মানুষ হবে। ঠিক যখন সে বেড়ে উঠছিল তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেল, বা ফ্যাসিস্টের গুলিতে সে শহীদ হলো। কোন বিশেষ বিশেষ বিষয়গুলো মনে পড়ে যেটাতে আপনি আসলে নিজেকে তখন আর সামলাতে পারেন না? ওর তো অনেক স্মৃতিচিহ্ন সামনেও আছে, নিশ্চয়ই এখনো ঘরে পড়ে আছে। আপনার আমার মারুফে যখন বড় হইলো, এইটে পড়লো, ও অনেক একটা বাইক চায়। আমি ভালো আছি তো, যে বাবা আমার বন্ধু বান্ধব সবাই বাইক চায়, আমাকে একটা বাইক কিনে দাও। তো আমি বললাম যে না বাবা, বাইকে অ্যাক্সিডেন্ট হয়, বাইক দেওয়া যাবে না। তো আমি প্রায় এটা 3 বছর আমি ওকে লেট করাইছি বিভিন্ন রকমের। ছেলে বাবা তো জি, জি। কথা শুনতো আমার। তো একদিন সন্ধ্যার সময় বলতেছে, বাবা তোমাকে আর কি বললে তুমি আমাকে বাইকটা কিনে দেবা। তো আমার একটু খারাপই লাগলো। তো চিন্তা করলাম যে আমার ছেলে সন্তান তো খারাপ কিছু করবে না। তো ওই বিশ্বাস নিয়ে বাইকটা কিনে দিলাম। বাইকটা কিনে দেওয়ার পরে আমার সন্তানের নিয়ে আমার ওর পিছে, আমি বাইকের পিছে আমি প্রায় চড়তাম। আমি দেশেও গেছি ওর বাইকে ছিলাম। তো তো আমি দেখতেছি যে আমি বাইকে চড়ার উদ্দেশ্য না, আমার দেখতেছি আমার ছেলে কোন পথে যায়। এলোমেলো চালায়। হ্যাঁ, এলোমেলো যায় না, আমার ছেলে ইনশাল্লাহ একদম স্লোলি সুন্দরভাবে চালায়। তো আমি একদিন কাজে যাচ্ছি, তো আমি ওর পিছে বসলাম। পিছে বসার পর চালাচ্ছি, খুব গল্প করে, খুব কথা বলে। তো তো বাসের পিছনে একটা ইংলিশে একটা লেখা। তো মারুফ ওইটা ইংলিশে পড়তেছে আর আমাকে ওইটা রিডিং সহ বুঝাচ্ছে, ওইটার মিনিং সহ, ওইটার অর্থ কি। তো আমি সবচেয়ে ওদিনকেই আমি বুঝলাম যে আমার আমার সন্তান বড় হয়েছে। আচ্ছা। আমার ওর মতন খুশি, আমার আনন্দ ওই 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 সময়টুক আমি আর জীবনেও পাইনি। আমার সন্তান আমার সাথে রয়েছে কত, সবচেয়ে আমার ওই 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 আর আমার খাওয়া দাওয়া ওই সন্তানের, আমার সে সন্তানরা যা চাইছে আমি জীবনেও, আমি 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 একটা জিনিস, আমি একটা শার্ট, ওই সময় তো খুব কষ্টে চলতাম, আমি একটা ভালো শার্ট কিনি নেই ভাই। আমি একটা, আমার সন্তান আর এক বন্ধু বান্ধবের সাথে ও কেন খারাপ শার্ট পরে চলবে, ওরে জিন্সের প্যান্ট করে, ওরে ভালো ভালো কাপড় চোপড় দিছি, ওরে আড়ং থেকে আমি কাপড় কিনে দিই, ওরে ও অন্য জায়গায় কাপড় চোপড় কিনবে না। আজকে জানেন, আজকে আমরা ঠিকই খাওয়া দাওয়া করতেছি, আমার ওই সন্তানটা ওইভাবে আর বসে না, ওই ওই জায়গাটা আর নাই, জায়গাটা খালি। ওই জায়গাটা খালি। ওর বইগুলি এখনো পড়ে রয়েছে। ওর ক্রিকেট খেলবে, ক্রিকেট খেলার জন্য সব সরঞ্জাম কিনে দিছি। ওর ওর কোনো চাহিদা আমি, বাইকটাও তো আছে মনে হয় না, পরে বাইকটা ঘরের আমার গ্যারেজে রেখে দিয়েছিলাম পাশেই। ওই শুধু বাইকটা ওর মা কান্দাকান্দি করে বাইকটা ধরে, তখন ওই বাইকটা দিয়ে বিক্রি করে ফেলে একজনের কাছে, যে না এটা না, ওটা নিয়ে শুধু আর অসুখ বসুখ লেগেই আছে। ওই বাইকটা যতদিন পর্যন্ত আছিল ওই ওখানে গিয়ে বাইকের এই হ্যান্ডেল ধরে, ওইটা ধরে ওর মা কান্দে। জানেন, ওর মার এক পর্যায়ে এই সন্তানটা হারানোর পরে ফ্যামিলিটা বোঝা যে ক্যান্সার হয়েছে ওই সংসারটার মধ্যে, এরকম অবস্থা। খাওয়া দাওয়া না, ওখানে গেলে ওই ওই বিছনাটা ও মার ওইভাবে থাকতো, আব্বুকে ডাক দিত এই রুমের থেকে ওই রুমে, যে আব্বু আমরা এইটা করবো, আব্বা আমরা এইটা ব্যবসা করবো, আব্বা আমরা এইটা খাবো, আব্বা আমার এই যে আম খেতে খুব ভালোবাসতো। এই এখন আম আসলে, এখন তো আমের সিজন, তাই না ভাই, আমি আর আম ওইরকম কিনি না, আমি আর ওরকম আম কিনি না, কারণ যে আম খাবে বাসা ওই দুই ভাই বলে না আম, ও শুধু আম ভাইয়ের জন্য একদম কমায় চলে গেছে, ওই আম আর কিনি না ভাই। জি জি, ওইরকম আম কিনি না। আচ্ছা, আপনার বাকি দুই সন্তান যেন কিসে পড়ে এখন? একজন 8-এ পড়ে, ক্লাস 8-এ, আরেকজন 2-তে পড়ে। 2-তে। ওদের নাম কি? একজন নাম ইমরান হোসেন আর একজন নাম জোনায়েদ। মারুফ, ইমরান, জোনায়েদ। সুখী পরিবার ছিলাম। ওরা ওরা বাইরে যায় বা ওরা কিভাবে বেড়ে উঠছে এখন? ভয় হয় ঘরের থেকে, জানেন, ঘরের থেকে যদি এখান থেকে ওখানেও যায় না, লগে লগে রাখি। আবার ওই ছোট ছেলেরা না, বয়স হয়েছে ওর প্রায় 12 বছর বয়স হয়েছে, 11 বছর বয়স হয়েছে, সাথে রাখি।
যদি এই সন্তানও হারাই যায়, এই জন্য লগে রাখি। একটা খাটে 3 জন ঘুমান যায় না, ওরে মাঝখানে রাখি, ছোট সন্তানটা, যেন ওর যেন এলোমেলো না হয়, আমরা এইগুলি দেখতে পারবো না, তাহলে শেষ। তো এই জন্য কোথাও গেলে ওই সন্তানগুলো খুব খোঁজ খাবে। এই যেখানে আসলাম, যাই বাসায় যাই, ওরকম কাজে কর্ম করি না, কাজকাম যাই না। আগে ছেলে সন্তান, আমার ছেলে সন্তান, আমি ওই মারুফরে যদি আমি কেয়ার নিতাম, মারুফরে যদি আমি ওখানে বাধা দিতাম, মারুফরে যদি ঘরে তালা দিয়ে তুইতাম, তাহলে মারুফ তো আর আজকে যেত না, মারুফ তো আমার সাথে থাকতো। আমার ওইটা এখন ভয় লাগে যে আমার ওই 2 সন্তান আবার আবার কোন আন্দোলনে যায়, আবার কোন যায়, আবার কোন কোন এমপি মন্ত্রী বলে আমাদের এইটা লাগবে, আমরা ওরে চাই না ওই আন্দোলনে। কারণ এই দেশে তো আপনার ভুয়া নিউজে মানুষ লাফাই পড়ে অনেক অনেক আছে। জি, তো আবার কোন নিউজে কোন ইতে আমার ছেলেরা আবার আন্দোলনে যাবে না, ওই ভয়ে আর আমি কোথাও ওই করি না, ছেলে সন্তান সাথে সাথে রাখি। একজন শহীদের পিতার গল্প শুনছিলাম, তার সন্তান নিয়ে কথা শুনছিলাম, এবং সবচেয়ে যে বীভৎস অংশটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে সন্তানের লাশ পাওয়ার জন্য, মানে লাশটাকে বুঝে পাওয়ার জন্য তার যে কষ্ট, প্রায় 3 দিন সময় লেগেছে। রাষ্ট্রযন্ত্র যে কতটা নির্মম হতে পারে, কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে, সেটা আসলে আমরা সেই হাসিনা সরকারের সময়টাই আমরা দেখেছি। আমি এই গল্পগুলো আমরা কেন প্রচার করি জানেন প্রিয় দর্শক? আমরা যারা জুলাইটাকে ভালোবাসি, জুলাইটাকে ধারণ করি, জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করি, তাদেরকে সম্মান করি, তাদের পরিবারকে সম্মান করি। এই যে শহীদ মারুফের বাবা আমার সামনে বসে আছেন, আমাদের কাছে ওনার পরিচয় হচ্ছে শহীদ মারুফের পিতা। কারণ এই শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই কিন্তু আজকে যত প্রাপ্তি, যত কিছু যা কিছু আমরা পাচ্ছি, সেই সব এই শহীদদের রক্তের বিনিময়ে। কিন্তু মোদ্দা কথা হলো যে আমরা আসলে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, এই গল্পগুলোর মাধ্যমে আমরা এই অনুভূতিটা বাঁচিয়ে রাখতে চাই, যেন জীবিত থাকে, জীবন্ত থাকে, এবং একটা মানুষ হলেও যেন নিজে অস্বস্তিতে ভোগে যে আসলে এই অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল। তিনি হতে পারেন তখনকার গভর্নমেন্টের পরিচালিত, রাষ্ট্রের টাকায় নিয়ন্ত্রিত তাদের কোনো বাহিনীর সদস্য, অথবা তিনি হতে পারেন সেই সরকারের সরকার দলীয় সেই সময়ের কোনো মিনিমাম কোনো কর্মী। আমি যদিও ব্যক্তিগতভাবে, আপনি দেখেছেন কিনা জানি না, ব্যক্তিগতভাবে আমি এখনো পর্যন্ত এমন কাউকে আসলে পাইনি, খুবই দুর্ভাগ্যজনক, আপনি পেয়েছেন কিনা জানি না, যে আপনার এই গল্পটা শুনবার পরে অন্ততপক্ষে আফসোস করে বলেছে তখন হয়তো কট্টর আওয়ামী লীগ ছিল, সরকারের কথায় উঠতে বসতো, মানুষকে মারতে ধরতে মেরে ফেলতে দ্বিধাবোধ করতো না, কিন্তু এখন তার মধ্যে একটা আফসোস হয়েছে, ফেসবুকে 2টো লাইন লিখেছে, নিজে ক্ষমা চেয়েছে। আমি না পাইনি এখনো পর্যন্ত এরকম কাউকে, মানুষ হতে দেখি নাই। না, আপনি দেখছেন? না, এটা আজকের এই গল্পের যে শুরুর অংশটা যেটা উনি বললেন, ওই অংশটুকু শুনতে শুনতেও যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনি আর কখনো আশা করবেন না যে সেই হায়নারা আর কখনো ফিরে আসুক, বরং সেই হায়নাদের বিচার হোক। আপনি আর কখনোই আশা করবেন না যে সেই হায়নাদের মতো আবার নতুন করে কেউ ওরকম হায়না হয়ে উঠুক, আপনি যদি মানুষ হয়ে থাকেন। কারণ এর পরে আসলে আর কি থাকতে পারে বলেন? আমার মনে হয় যে আপনাকে আর কষ্ট দিচ্ছি না। সন্তান আছে রাব্বুল আলামিনের কাছে, আর আল্লাহর কাছে শহীদের মর্যাদা অনেক বেশি। সবাই দোয়া করেন আমার ছেলের জন্য, আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরাও আপনাদের সবাই দোয়া করি। তো ধন্যবাদ জানাই প্যান ভীষণ, দৃষ্টি চতুর্দিক যে আপনার যে চ্যানেল আমাদের খুঁজে বের করলো, আর এই অনুষ্ঠানটা যেন চলমান থাকে। আমার এই জুলাই আসলে না, এটা সবসময় যেন থাকে আমার কাছে, এই প্যান ভীষণ আমাদের চাওয়া। ইনশাল্লাহ এই যে গেছে বছর যেভাবে আপনারা যেভাবে আমাদের তুলে ধরছেন, এই জাতি দেখতে পারছে আমাদের, তো আমরাও ইনশাল্লাহ এই বছরও সুন্দর একটা প্রোগ্রাম আজকে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। খুবই আপনাদের অনেক ধন্যবাদ, যারা যারা কাজ করছেন আমাদের নিয়ে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এটা যেন কোনোভাবেই এই অনুষ্ঠানটা যেন সামনে ভবিষ্যতে বন্ধ না হয়। আমরা দোয়া করি আপনাদের যেন সবাই ভালো থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুক। দর্শক, আজকে যেতে যেতে একটাই চাওয়া, সকল জুলাই শহীদদের, হত্যাকারীদের বিচার হবে এই বাংলার জমিনে, বিচার কার্যকর হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে। এবং একই সঙ্গে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদেরও, এবং হত্যাকারীর বা হত্যা করার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে তাদেরও বিচার হবে এই বাংলাদেশে, আমরা সে প্রত্যাশা করি। এবং আগামী দিনে আমরা যে স্বপ্নের সোনার বাংলাদেশ চাই, এখন যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, তারাই যেহেতু আমাদের অফিসিয়াল অভিভাবক, আমরা আশা করব, রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে তারা অন্ততপক্ষে এদেশের কোনো পিতার সন্তানের বুকে গুলি চালাবেন না। তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, একটা সুন্দর বাংলাদেশ দিবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।